ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, যুবদলের দুই নেতা আজীবন বহিষ্কার। রাজপথে নামাতে বাধ্য করবেন না বললেন আক্তার হোসেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান। গ্রেফতারের পর কারাগারে ব্যাংক খাত ধ্বংসের কারিগর বারাকাত। মার্কিন শুল্কে পোশাক শিল্পে মহাবিপর্যয়ের শঙ্কা কিভাবে সামাল দেবে সরকার। সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন ফি, বাংলাদেশিদের খরচ বাড়বে 2.5 গুণ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, যুবদলের দুই নেতা আজীবন বহিষ্কার। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ বয়স 39 হত্যাকাণ্ডের ঘটনায় যুবদলের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা হলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি। তাদের বিরুদ্ধে সোহাগের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 9 জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। আসামিরা হলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি। তাদের প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েন মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। এতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ওই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে যুবদল। রাজপথে নামাতে বাধ্য করবেন না বললেন আক্তার হোসেন। সংস্কারের আলাপ টেবিলে আছে, রাজপথে নামাতে বাধ্য করবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। শুক্রবার বিকালে শহরের 0 পয়েন্টে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পথসভায় তিনি এ মন্তব্য করেন। আক্তার হোসেন বলেন, বাংলাদেশে প্রত্যেকবার আন্দোলন হয়, জীবন দেয় ছাত্ররা, রক্ত দেয় ছাত্ররা, আর কিছু রাজনৈতিক দল ফায়দা লুটে। এসব রাজনৈতিক দল ভেবেছিল আন্দোলনের পর আমরা ঘরে ফিরে যাব, কিন্তু বাংলাদেশে গড়ার যে স্বপ্ন দেখেছিলাম, বাংলাদেশকে যে সংস্কার করার স্বপ্ন দেখেছিলাম, সেটা না করে আমরা ঘরে ফিরব না। আমরা যখন সংস্কার নিয়ে কথা বলছি, তখন এসব রাজনৈতিক দলদের ভেতর ভয় ঢুকে গেছে। আমরা শাপলা মার্কার কথা বলেছি, তারা ভুলভাবে জাতীয় প্রতীক শাপলা ভেবে আমরা যেন শাপলা প্রতীক না পাই, সেটার ষড়যন্ত্র করছে। বিএনপিকে ইঙ্গিত করে আক্তার হোসেন বলেন, আমরা যখন বাংলাদেশের সংস্কারের কথা বলছি, তখন শুধু তারা নির্বাচনের কথাই বলছে। এনসিপির এই সদস্য সচিব বলেন, যদি হাসিনার সিস্টেমে থাকে, হাসিনার সংবিধানে থাকে, হাসিনার বিচার বিভাগই থাকে, হাসিনার প্রশাসন থাকে, তাহলে আমাদের নতুন করে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন, সে স্বপ্নই থাকবে, সেটা কখনো বাস্তবায়ন হবে না। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান। রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরায় প্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনরায় ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের গুরুত্ব জোর দিতে উল্লেখ করা হয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, 58তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সভার শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আসিয়ান বলেছে, রাখাইনের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও পুনর্মিলন জোরদার করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা রাখাইন রাজ্যের শান্তি, স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রচারে মিয়ানমারের প্রচেষ্টায় আসিয়ানের ধারাবাহিক সমর্থন পুনরায় ব্যক্ত করেছি। আমরা সব সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিতকরণের এবং বাস্তুচ্যুতদের নিরাপদ, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণভাবে স্বেচ্ছায় প্রত্যাবাসনের গুরুত্বকে গুরুত্বারোপ করেছি। ব্লকটি মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার চলমান সহযোগিতা এবং যাচাইকৃত বাস্তুচ্যুতদের প্রত্যাবাসনের জন্য গৃহীত দ্বিপাক্ষিক উদ্যোগগুলোকেও স্বাগত জানিয়েছি। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা প্রত্যাবাসন প্রক্রিয়ায় আসিয়ানের চলমান সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা করছি, বিশেষত প্রাথমিক প্রয়োজন মূল্যায়ন অনুযায়ী প্রস্তাবিত প্রকল্পগুলোর বাস্তবায়নের মাধ্যমে। গ্রেপ্তারের পর কারাগারে ব্যাংক খাত ধ্বংসের কারিগর বারাকাত।
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল বারাকাতকে দুদকের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। এদিন দুপুর 2টা 22 দিকে আসামিকে সিএমএম আদালতের হাজতখানায় হাজির করা হয়। এরপর দুপুর 2টা 49 দিকে আদালতের এজলাসে তোলা হয় বারাকাতকে। জনতা ব্যাংকের মাধ্যমে আলোচিত অ্যাননটেক্স গ্রুপকে দেয়া 297 কোটি টাকা ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল বারাকাতকে গ্রেফতার করা হয়। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগপন্থী অর্থনীতিবিদ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ জন হিসেবে সবার কাছে বেশ পরিচিত ছিলেন। 22 মে দুর্নীতি দমন কমিশনের ঋণ জালিয়াতি মামলায় আবুল বারাকাত ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ 23 জনকে আসামি করে মামলা করে। মার্কিন শুল্কে পোশাক শিল্পে মহাবিপর্যয়ের শঙ্কা, কিভাবে সামাল দেবে সরকার? বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য এক কঠিন সময় আসন্ন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের রপ্তানি পোশাকের উপর 35% শুল্ক আরোপের ঘোষণায় দেশের ব্যবসায়ীরা এখন দিশেহারা। এই উচ্চ শুল্ক কেবল পোশাক খাতকেই নয়, এর সঙ্গে জড়িত চট্টগ্রাম বন্দর, ব্যাংকিং খাত এবং সংশ্লিষ্ট অন্যান্য শিল্পকেও বড় ধরনের সংকটে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান না হলে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। বিজিএমই এর প্রথম সহ-সভাপতি ও কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান যুগান্তরকে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শুল্ক সংক্রান্ত আলোচনা বা সমঝোতা বিষয়ে শিল্প খাতকে অবহিত করা হয়নি। এমনকি সংশ্লিষ্ট পক্ষগুলোর কোনো মতামত নেওয়া হয়নি। ব্যবসায়ী সমাজের অংশগ্রহণ ছাড়াই গুরুত্বপূর্ণ জাতীয় বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা হতাশাজনক। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য বর্তমানে অত্যন্ত মূল্য সংবেদনশীল, প্রাইস সেনসিটিভ মার্কেট। বাংলাদেশের ক্ষেত্রে শুল্ক 35% করা হয়েছে, আর আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী ভিয়েতনামের ওপর শুল্ক মাত্র 20%। এতে গুরুতর বৈষম্য করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন ফি, বাংলাদেশিদের খরচ বাড়বে 2.5 গুণ। গত 4 জুলাই বিগ বিউটিফুল বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিল অনুযায়ী 2023 সাল থেকে অধিকাংশ নন ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিতে $250 নতুন ভিসা ইন্টিগ্রেটিভ ফি কার্যকর হচ্ছে। ফলে পর্যটন, পড়াশোনা বা কাজের জন্য যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক আবেদনকারীদের ভিসার খরচ উল্লেখযোগ্যভাবে বাড়বে। এই নতুন নিয়মের কারণে বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা খরচ বাড়তে পারে, কারণ এই ফি নন ইমিগ্র্যান্ট ভিসা প্রায় সব ক্যাটাগরিতে প্রযোজ্য। মার্কিন ভিসা ইন্টিগ্রেটিভ ফি হলো বিদ্যমান ভিসা খরচের ওপর নতুন করে $250 অফেরতযোগ্য সারচার্জ। এটি 2026 সাল থেকে কার্যকর হবে। ভিসা ইস্যুর সময় এটি বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হবে। ভোক্তা মূল্য সূচক দ্বারা পরিমাপ করা মুদ্রাস্ফীতির ভিত্তিতে প্রতি বছর এই ফি সমন্বয় করা হবে। এই ফি অধিকাংশ নন ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। তাদের মধ্যে রয়েছে B1, B2, F এবং M শিক্ষার্থী ভিসা, H1B ও J এক্সচেঞ্জ ভিজিটর ভিসা। শুধু A ও G ক্যাটাগরির কূটনৈতিক ভিসাধারীরা এই ফি থেকে অব্যাহতি পাবেন। এর অর্থ হলো ভারত সহ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যেতে ইচ্ছুক শিক্ষার্থী, প্রযুক্তি পেশাজীবী, পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারী সবাই এই অতিরিক্ত চার্জের আওতায় পড়বেন। বর্তমানে একটি মার্কিন B1, B2 ভিসার খরচ $185 বা 22,200 টাকা। নতুন ভিসা ইন্টিগ্রেটিভ ফি I-94 ফি $24 ও ESTF ফির $13 মতো অন্যান্য ছোটখাটো ফি যোগ করলে মোট খরচ হবে প্রায় $472 বা 56,640 টাকা। এটি বর্তমান ভিসা খরচের 2.5 গুণের বেশি। শিক্ষার্থী বা কর্মীদের F বা H1B ভিসার ক্ষেত্রেও খরচ বাড়বে।